প্রায় 1.5 মাস ধরে 7 দফায় ভোট হবে বাংলায়। মার্চ এপ্রিল থেকে শুরু করে জুনের 1 তারিখ পর্যন্ত চলবে ভোট। এর মধ্যে মে মাসের কাঠফাটা গরমে ভোট গ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়ায়। প্রথম থেকে 1 দফায় লোকসভা ভোটের দাবি জানিয়ে আসছিল তৃণমূল। কমিশনের সিদ্ধান্তে তারা যে অখুশি হবে সেটাই স্বাভাবিক। শেষ পঞ্চায়েত নির্বাচনের উদাহরণ টেনে বিরোধীদের পাল্টা বক্তব্য, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় ভোট গ্রহণ সম্ভব নয়। সারা দেশে 7 দফায় হবে লোকসভা ভোট। সব দফাতেই ভোটের লাইনে দাঁড়াতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের গোড়া, উত্তর থেকে শুরু করে ধীরে ধীরে দক্ষিণের দিকে নেমে আসবে বাংলার ভোট। বাংলায় গত 5 বছর ধরে যেভাবে বিভিন্ন সময় সন্ত্রাস হয়েছে, নির্বাচনের সময় যেভাবে সংঘাতের ঘটনা ঘটেছে, গত বিধানসভা নির্বাচনে গুলি চলেছে, মানুষের মৃত্যু হয়েছে, এই প্রত্যেকটা দিকের কথা মাথায় রেখেই 7 দফা নির্বাচনকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কবে কোন কোন জেলায় ভোট, আপনার আসনে ভোটই বা কবে, এক ঝলকে দেখে নিন। প্রথম দফা 19 এপ্রিল, ভোট কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফা 26 এপ্রিল, ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং কেন্দ্রে। তৃতীয় দফা 7ই মে, ভোট গ্রহণ হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। চতুর্থ দফা 13ই মে, ভোট গ্রহণ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর ও আসানসোল আসনে। পঞ্চম দফা 20 মে, ভোটের লাইনে দাঁড়াতে হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগের মানুষদের। ষষ্ঠ দফা 25 মে, ভোটের লাইনে দাঁড়াবেন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা। সপ্তম এবং শেষ দফা 1 জুন, ভোট গ্রহণ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও দমদমে। লোকসভার সঙ্গে বিধানসভার দুটো উপনির্বাচনের দিনও ঘোষণা করেছে কমিশন। ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচন হবে তৃতীয় দফায় অর্থাৎ 7ই মে, আর সপ্তম দফায় অর্থাৎ 1 জুন উপনির্বাচন হবে বরানগরে। প্রথম থেকে পশ্চিমবঙ্গে 1 দফায় লোকসভা ভোটের দাবি জানিয়ে আসছিল রাজ্যের শাসক দল তৃণমূল। কমিশন 7 দফায় ভোট ঘোষণা করায় তাদের কি বক্তব্য? এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিরই বা কি প্রতিক্রিয়া? উত্তরপ্রদেশের 80টা লোকসভা, সেখানেও 7 দফা। পশ্চিমবাংলায় 42টা লোকসভা, সেখানেও 7 দফা। তা প্রত্যেক ক্ষেত্রে এটা বোঝা যায় যে বাংলাকে একটা টার্গেট করে অনেক রকম উদ্দেশ্য নিয়ে এই সমস্ত বিষয়গুলোকে নির্ধারণ করা হয়। আমার মনে হয় সেক্ষেত্রে 7 দফার এই নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হবে। এর থেকে বেশি দফায় নির্বাচন হলে আরো ভালো হতো। আসলে বাংলাকে তো বরাবরই ওরা একটু অন্য বাঁকা চোখে দেখে, সেই জন্য বাংলায় যে 7 দফা হবে সেটা আমরা জানতাম। আমরা চেয়েছিলাম 1 দফাতেই ভোট হোক সারা বাংলায়। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব না। 21 সালের নির্বাচন 8 দফায়, তখন একটা বলা হয়েছিল যে কোভিড, এবারের যুক্তিটা কি? যদি গুজরাতেই ধরেন, কোনোদিন শুনেছেন কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি থান কাপড় বিতরণ করেছে, বুথ দখল করেছে, কংগ্রেসের কর্মী কোনো খুন হয়েছে? উত্তরপ্রদেশে এই অভিযোগ আছে। এই অভিযোগ পশ্চিমবঙ্গের বাইরে কার্যত আর শোনা যাচ্ছে না। 7 দফা ভোট নিয়ে রাজ্যের বাকি 2 বিরোধী দল সিপিএম ও কংগ্রেস কতটা খুশি? আমাদের মনে হয়েছে অনেক বেশি দফায় করলে বেশি বেশি করে মানুষকে নিশ্চয়তা দেওয়া যাবে। আপনাদের কাছে কিছু চাইছি না, শুধু নির্বাচনে পশ্চিমবঙ্গে মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা। ক দফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে। পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, তবে মামলা, মোকদ্দমা এবং রাজ্য নির্বাচন কমিশনের গড়িমসিতে বাহিনী এসেছিল শেষ মুহূর্তে। ফলে রক্তবন্যা এড়ানো যায়নি। তার পুনরাবৃত্তি এড়াতে এবার আগে ভাগে ব্যবস্থা নিতে দেখা গেছে কমিশনকে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলার মাটিতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ যে কোনো মূল্যে বাংলার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জাতীয় নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর, তা নির্বাচনের নির্ঘণ্টের ব্লুপ্রিন্ট থেকে আপাত ইঙ্গিত স্পষ্ট। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।
নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। অমিত শাহ নিজের কেন্দ্রে ভোট তৃতীয় দফায়। 7ই মে গুজরাটের গান্ধীনগরে ভোট। গুজরাটে ভোট হবে এক দফায়। এবার সিবিআই এর জালে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। শনিবার টানা 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আলমগীরকে গ্রেপ্তার করা হয়। ইডির তদন্তকারী দলের উপর হামলার ঘটনার তদন্তে ডেকে পাঠানো হয়েছিল সন্দেশখালী ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট মাফিজুল মোল্লা ও অপর এক তৃণমূল নেতা সিরাজুল মোল্লাকে। তাদেরকেও গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতদের বসিরহাট আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই। দাদার পর এবার সিবিআই এর খাঁচায় ঢুকলো ভাইও। সন্দেশখালী কাণ্ডে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানোর অভিযোগে শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখকে গ্রেপ্তার করল সিবিআই। নিজাম প্যালেসে হাজিরার জন্য শুক্রবার তাকে দ্বিতীয়বার নোটিশ ধরিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। নোটিশে দেওয়া সময় মতো শনিবার সকাল 11টার মধ্যেই হাজিরা দেয় আলমগীর। টানা 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি আরও দুজন শাহজাহান ঘনিষ্ঠ যারা ঘটনার দিন ওই এলাকাতে উপস্থিত ছিলেন বা ইডির হামলার ঘটনার সঙ্গে তাদেরও যোগসাজশ রয়েছে বা তাদের উপস্থিতি সংক্রান্ত তথ্য প্রমাণ পেয়েছে, তাদের দুজনকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই তদন্তকারীরা। এবং সেক্ষেত্রে নাম হিসাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহফুজার রহমান এবং তার পাশাপাশি এলাকার তৃণমূল নেতা সিরাজুল মোল্লা, এই দুজনকেও কিন্তু সিবিআই তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন এবং এদেরকে দীর্ঘ সময় ধরে এদিন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে গ্রেপ্তার করা হয়। তদন্তে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন বয়ান তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদেরকে এদিন সিবিআই তদন্তকারীরা গ্রেপ্তার করেন। তদন্তকারীরা জানতে পেরেছেন গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার জন্য লোক জড়ো করতে বড় ভূমিকা ছিল আলমগীরের। হামলার সময় সেখানে হাজিরও ছিল সে। শেখ শাহজাহান পলাতক থাকাকালীন শেখ আলমগীরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বলেই সিবিআই সূত্রের খবর। রবিবার আলমগীর সহ 3 জনকেই বসিরহাট আদালতে তোলা হবে। সূত্রের খবর প্রত্যেককেই নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে সিবিআই। আলমগীর এবং শাহজাহানের অন্য সাগরেদদের গ্রেফতার করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। একই দাবি করে আসছিলেন বিজেপি নেতারাও। আলমগীর জিসিবি দিয়ে আমাদের গাছগাছালি কেটে পরিষ্কার করে দিয়ে আরো সমস্ত কেটে দিয়ে আলমগীরের বিরুদ্ধে আপনাদের অভিযোগ রয়েছে? আলমগীরের বিরুদ্ধে শেখ শাহজাহান, সিদ্দিক মোল্লা, সিরাজ ডাক্তার, এদের বিরুদ্ধে আমাদের জমি জায়গা সব থেকে আমার তো 1 বিঘা জায়গা নিয়ে এনেছে। খাল কে কেটেছে? আলমগীর শেখ শাহজাহানের ভাই, ছোট ভাই, ও এই খাল কেটেছে আর কি। খালের অবস্থাতে এই তো কদিন হলো কেটেছে, কাটা বলে মনে হয়। এইভাবে করে গাছপালা ছিল সর্বনাশ করে দিয়ে, অথচ কোনো কিছু না, চলে গেল ওই পয়সা মেরে নিয়ে। তারা তো বলছে শেখ শাহজাহান, ভেতরে শেখ শাহজাহানের ভাই আলমগীর আরেকজন আছে, তার যে দলবল আছে তারা সবাই অত্যাচার করে বেড়াচ্ছে। আরও বহু হাজি প্রচুর আছে বলে যারা শেখ শাহজাহানের সাগরে। মিনা খার নেতা আছে তৃণমূল কংগ্রেসের, তিনি অত্যাচার করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছে যারা অত্যাচার করেন। শেখ শাহজাহানের চলে যাওয়াতে ভেতরে এরা কোনোভাবে দমেনি। এদের প্রত্যেককে অ্যারেস্ট করলে পরে তবে ওখানে শান্তি ফিরবে, নচে শান্তি ফিরবে না। সিবিআই এর পাশাপাশি সন্দেশখালী কাণ্ডে সমান্তরালভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডিও। শুক্রবারের পর শনিবারও শাহজাহানের মেন্টর মোসলেম শেখকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। মোসলেমের গোডাউন থেকে শাহজাহান ও আলমগীরের 3টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সূত্রেই মোসলেম শেখকে বারবার তলব করা হয়েছিল। 2 কেন্দ্রীয় এজেন্সি একদিকে যখন ধরপাকড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, অন্যদিকে তখন সন্দেশখালীতে জমি শক্ত করতে দেখা যাচ্ছে বিজেপিকে। পতাকা লাগিয়ে শেখ শাহজাহানের নামে তৈরি সন্দেশখালী মার্কেটের দখল নিল তারা। তৃণমূলের অবশ্য বক্তব্য, কারো ব্যক্তিগত সম্পত্তির ওপরে ফ্ল্যাগ লাগিয়ে আনন্দ উল্লাস করাটা ঠিক নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।